আমার নাম রুক্মিণী, কারণ আমার গোটা পরিবার রাধাকৃষ্ণের ভক্ত। আমি যখন এই ইন্ডাস্ট্রিতে পা রাখি, আমি যেই লেভেলের স্ক্রুটিনি ফেস করেছি অ্যাজ এ ডেবিউট্যান্ট, সবকিছু লুকিয়ে দেবে থেকে করতে 102 জ্বরে গায়ে ঠান্ডা জল ঢেলেছে, আমার মাথা থেকে বেরিয়ে গেছে সত্যি বলতে। দেবরাত ওই দুই পাগল জায়গায় উঠেছে আবার। আমি কোনো কিছু জীবনে কাকতালীয় হয় না। আমার শুধু মনে হচ্ছিল যে এত বড় একটা নাম ভাঙিয়ে আমি নিজের প্রচারে নামবো। এ তো নাম, এ তো শহরত, ইতনা লোগোं का ভিড়, এ সব কিছু পাওয়ার পরেও কি আর কিছু পাওয়ার খ্বাহিশ আছে আপনার? হ্যালো অ্যান্ড ওয়েলকাম জি 24 ঘন্টা ডিজিটালে। আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, যিনি নয় যারা রয়েছেন, তাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা অনেক জায়গায় দেখতে পাচ্ছেন, কারণ তারা ফুল দমে প্রচারে আছেন। আমার সঙ্গে রয়েছেন পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র, এবং এই বিনোদিনীকে যিনি পর্দায় আনছেন মানে পরিচালক রামকমল মুখোপাধ্যায়। নমস্কার, দুজনকেই অনেক শুভেচ্ছা। মানে ধন্যবাদ। এবং তোমাদের বিনোদিনীর আমরাও জিজ্ঞেস করি না যে একটা সিনেমাতে বিহাইন্ড দ্য সিন তোমাদের কি হলো, বিহাইন্ড দ্য সিন তোমাদের যা যা হয়েছে আমি যেটুকু অল্প অল্প জেনেছি সেটা নিয়ে বোধহয় আবার একটা বই হয়ে যায়। একদম আমাদের সেদিনকেই ট্রেলার লঞ্চের পরেই আমাদেরকে রামকে দেব বলেছে যে তুমি না বই লেখো তো এত সুন্দর, তুমি এক কাজ করে একটা বই লেখো। বিনোদিনী দাসীকে নিয়ে তো হয়ে গেল, এবার তুমি এই যে বিনোদিনী ছবিটা কিভাবে বানানো হয়েছে, তুমি পুরো এন্টায়ার জার্নিটা সত্যি লেখো, মানে লেখার মতন। রামদা, তোমার তো এটা প্রথম ফিচার ফিল্ম। এর আগে আমরা সবাই জানি যে বাংলা ফিচার ফিল্ম। এর আগে আমরা জানি যে তুমি শর্ট ফিল্মে তোমার হাতে জাতীয় পুরস্কারে চলে এসেছে, এবং তারপর যখন তুমি একটা ফিচার ফিল্ম ভাবলে বাংলায়, বিনোদিনী একটা শক্ত সাবজেক্ট, এইটা কেন বাছলে? বিনোদিনী দাসীকে নিয়ে ছবি করার সূত্রটা হচ্ছে যে আমার সবসময় মনে হয়েছিল যে এই গল্পটা বলা হয়নি, এই গল্পটা যেভাবে বলা উচিত সেইভাবে বলা হয়নি, এবং সেটা একটা কোথাও গিয়ে মাথার মধ্যে সবসময় ঘুরতো যে আমি গল্পটা আমার মতন করে বলবো। কারণ বিনোদিনী দাসীকে আমরা যেভাবে দেখে এসেছি মঞ্চে, যারা যারা করেছেন সম্মানের সাথেই বলছি এবং শ্রদ্ধার সাথেই বলছি, তারা তাদের মতন দেখেছেন, এবং সেইটাই এতটা পপুলার হয়ে গেছিল। মানে মীনা দাশগুপ্তের নাটকই বলুন, বা পরবর্তীকালে দেবশ্রী রায়, 40 বছর আগে দেবশ্রী রায় এবং মুম্বাদা করেছিলেন দীনেন গুপ্তর পরিচালনায়। আমি অ্যাকচুয়ালি মা বাবার সাথে ছবিগড় সিনেমা হলে এই ছবিটা দেখতে গেছিলাম। ও যেটা চুমকিদির বিনোদিনী, মানে দেবশ্রী রায় আর মুম্বাদার বিনোদিনী হলে দেখতে গেছিলাম, ছবিগড় সিনেমা হলে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমার জীবনের ফার্স্ট নাটক যেটা আমি দেখি, সেটা বাবা মার সাথেই যাওয়া, সেটা হচ্ছে স্টার থিয়েটার, সেটা হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠ দেখেছিলাম, সুপ্রিয়া দেবী অভিনয় করেছিলেন, আর এটাও দেখেছিলাম। তো কোথাও গিয়ে হয় না যে একটা দ্য জার্ম ওয়াজ প্রবাবলি সিডেড ওয়েন আই ওয়াজ টু ইয়াং। সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে যখনই আমাকে কেউ জিজ্ঞেস করতে যে আপনি বাংলায় ছবি করেন না, যেটা তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি যে হিন্দিতে আমি করেছি, কেন বাংলায় এটা বেছে নিলাম। বিনোদিনী দাসী এমন একটা সাবজেক্ট যেটা বাংলায় না করলে পরিচালক হিসেবে আমি জাস্টিস করতে পারতাম। কারণ এখানে নাটকের ভাষা আছে, এখানে বাংলার কৃষ্টি আছে, এখানে কীর্তন আছে, এখানে সংস্কৃত ঘেঁষা ভাষা আছে, এখানে আবার হিন্দি আছে, এখানে আমাদের যখন আমরা ঠাকুরবাড়ি দেখাচ্ছি তখন এক ধরনের ভাষা আছে। রবীন্দ্রনাথ অলরেডি তখন লিখে দিয়েছেন ভানুসিংহের পদাবলী, তো সেই ভাষার প্রয়োগ আছে। বাংলা ঠিকই, কিন্তু বাংলার যে মাধুর্য, বাংলার যে কত রকমের বাংলা, সেই বিউটিটা আমরা ধরে ধরার চেষ্টা করেছি। কোথাও যদি আমাদের ভুল ত্রুটি থেকে তাকে নিশ্চয়ই বলবেন, আমরা আমাদের মতন বাংলায় করার চেষ্টা করেছি। যখন ও ডেবিউ করে চ্যাম্পে, ওকে কখনো ওই ডেবিউট্যান্ট বা এটা মনেই হয়নি, মানে ও প্রথম থেকেই এত নিজেকে তৈরি করে ইন্ডাস্ট্রিতে এসেছে। এই বিনোদিনীর অফারটা যখন ফার্স্ট পেলে, মানে বিনোদিনী করতে হবে, তো তোমার ফার্স্ট রিয়াকশন কি ছিল? ট্রেলারটা দেখার পরে যেরকম সবাই চুপ ছিল, নিস্তব্ধ, সেই মুহূর্তে যখন বম্বে থেকে রামকমল মুখার্জি আমায় ফোন করেন এবং বলেন যে আমি তোমার সঙ্গে বিনোদিনী করব, ঠিক সেই নিস্তব্ধতা ছিল ওই মুহূর্তটায়। বিকজ আমি জানতাম না আমি কি বলবো। আমি নিজেও ভাবতে পারিনি যে আমার, তুমি যেটা বললে যে আমাকে কোনোদিনও ডেবিউট্যান্ট মনে হয়নি, কিন্তু আমি তো ডেবিউট্যান্টই ছিলাম, সেটা তো আমি জানতাম। এবং আমার মনে হয় না যে
আমি যখন এই ইন্ডাস্ট্রিতে পা রাখি, আমি যেই লেভেলের স্ক্রুটিনি ফেস করেছি অ্যাজ এ ডেবিউট্যান্ট, সেটা আমার মনে হয় না কেউ ফেস করেছে। বিকজ প্রতিটা পদক্ষেপ, মানে আমি চোখে কিভাবে তাকাচ্ছি, কি করছি কি না করছি, কেমন ছিল, কোনো ডেবিউট্যান্টকে এতটা প্রেশারের আন্ডারে পারফর্ম করতে হয়নি যেটা আমার। এবং 2 বছরের মাথায় বিনোদিনীর মতো একটা এত বড় মাপের একটা চরিত্র যে আমাকে একজন পরিচালক বম্বে থেকে ফোন করে অফার করবে, এটা আমি ভাবতে পারিনি। মানে হয় না, অনেকজন ভাবে যে এই চরিত্র করবো ওই চরিত্র করবো, আমার সেটা ভাবনাতে এমনিতেই কোনো চরিত্র ছিল না। আমি যা পাচ্ছিলাম সেগুলোকে আমি করিয়ে নিচ্ছিলাম, যেটা আমার দিকে আসছিল, আমার ভালো লাগছিল, আমি নিয়ে নিচ্ছিলাম। এবং যখন বিনোদিনী বলে, আমি তো জানি যে নটি বিনোদিনী কে, আমি জানি স্টার থিয়েটার কি। হ্যাঁ, সেই লিঙ্কটা হয়তো আমি এত ভালোভাবে জানতাম না, যে এত বড় অন্যায় অপরাধ এই জায়গাটা জানতাম না, কিন্তু আমি জানতাম একটা বিশাল বড় চ্যাপ্টার আমাদের ইতিহাসের মধ্যে বিনোদিনী দাসী, এবং আমি ভাবতে পারিনি। তারপর আমাকে বলে যে তুমি শুধু, অদ্ভুতভাবে না হয় না, একটা ডেস্টিনির ব্যাপার হয় না, বিশ্বাস করবে না, তার আগে আমি সুইজারল্যান্ডের জন্য প্রিপেয়ার করছিলাম সোহিনী সেনগুপ্তার সঙ্গে, এবং উনি সেই সময় একদিন ক্লাস করতে করতে আমায় বলেন যে আমার কথার একটা অডিবল মতো একটা জিনিস উনি করেছেন ইউটিউবের জন্য, অডিও বুক, সরি, ইয়েস, থ্যাংক ইউ, অডিও বুক মতো করেছেন। এবং আমি তখন রাম আমায় ফোন করেনি, which I shared with him, তখন আমি রাম ফোন করিনি। এবার আমি বসলাম যে আচ্ছা আমি শুনবো তাহলে, আমায় তুমি বলে এখনো তো বেরোয়নি, তুই বইটা নে, তুই ওটা পড়িস। এবং আমাকে আমার কথা পুরো বাউন্ড স্ক্রিপ্টটা দিয়েছিল, এবং আমি পড়েও ছিলাম। অ্যান্ড তখনই আমাকে রাম তার কিছুদিনের মাথায় ফোন করে বিনোদিনী হওয়ার জন্য। মানে হয় না, মানে গড ওয়াজ সেন্ডিং। আমি না কোনো কিছু কাকতালীয় হয় বিশ্বাস করি না, মানে এটা সবাই বলে কোইন্সিডেন্ট, বাট আমি কাকতালীয়, আমি ভাবি কোনো কিছু জীবনে কাকতালীয় হয় না, ইট ইজ ডেস্টিনি, কসমিক, একদমই তাই, আমার সেটা বিশ্বাস। এবং সুইজারল্যান্ড করতে করতে আমার কথা আমার বাড়িতে আসা, তারপরেই আমার কাছে রামের থেকে ফোন আসা, তারপরেই নাচের তালিম, মানে পুরো শেখা, কত্থক শেখা, তারপরেই মানে বিনোদিনী শ্যুট করতে গিয়ে হঠাৎ রামের মনে হলো জুম কলে যে একটু চৈতন্য বেশে দেখি তো তোমায়, তাহলে বুঝি। এবং চৈতন্য বেশে হয়ে রাম বলল যে এটাই আমার বিনোদিনী, তখন বলল, তার আগে বিনোদিনী রূপেও কিন্তু বলেনি, চৈতন্য বেশে দেখার মানে এটাই ছিল যে যখন আমরা করছি আর সব কিছু লুকিয়ে দেবে থেকে করতে, তো ও কোন রকমের, মানে লুকিয়ে কেন, আমরা নিজেরা কনফিডেন্ট, না না কনফিডেন্ট তো ছিলাম আমরা, না অ্যাকচুয়ালি একটা কংক্রিট কিছু, না 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 শুধু দেব না, মানে কেন না, একটা মজারই হাসে, এটা তো হয় না। একটা প্রথমত তুমি বিনোদিনী দেশে মানুষ, তারপর ও যেটা বলছি নতুনই ধরবো না আমরা আমাদের, সেইখানটাতে তো আমাদের নিজেদের আগে তো শিওর হতে হবে। আমি নিজেরা শিওর হয়েছিলাম, আমার নিজের একটা ভয় ছিল, এবং আমি এটাও ছিল যেহেতু আমাদের বম্বে থেকে দুজন প্রোডিউসার ছিল, আমি পুরো জিনিসটা না গুছিয়ে নিয়ে, আমি প্রথমে আমার মাকে সব বলি, তারপর আমি দেবকে বলি। আমি এই দুটো মানুষকে যেহেতু এতটাই ভালোবাসি এবং সম্মান করি, আমি চেয়েছিলাম দুজনকে না আমি একটা উপহার দিই, এই দেখো আমি বিনোদিনী করছি, এই দেখো, কিন্তু সেটা হয় না, কিন্তু সেই স্বপ্নটা ভেঙে যায়, পারি না। কিন্তু কামিং টু ওইটা, মানে বলতে গেছিটা হলো যে কেন, মানে বিনোদিনী রূপে তো উনি একটা ফটোশুট করলেন অসাধারণ, খুব সুন্দর, মানে বিনোদিনী দাসী হিসেবে, যেটা আপনারা দেখছেন মেইন পোস্টার বা হোয়াটএভার, দ্য গর্জিয়াস বিনোদিনী। তারপর আবার হঠাৎ বলো না এইটা তো করতে মানে পারবে অভিনেত্রী, সুন্দর দেখতে, এত সব কিছু, চৈতন্য। কারণ এখনো দর্শক সবাই আমাদের ছবিতেও চৈতন্য দেখার জন্যই বসে আছে। যারা যারা দেখেছেন, যারা যারা সেই সৌভাগ্য হয়েছে, তাদের সবার চোখে জল এসেছে। আশা করি ও যে খেটে যে জিনিসটা চৈতন্যটা মঞ্চস্থ করতে পেরেছে, সেটা আমার ওই স্টিলটা দেখে তখন মনে হয়েছিল যে আমি যখন হঠাৎ করে এটা হয়েছিল, মানে একদম আনপ্রিপেয়ার্ড, ওকে হঠাৎ করে ফোনে বলা, একদম এক্স্যাক্টলি বলি যে লেটস ডু চৈতন্য লুক, ওইটা হলো যখন, আমি তখন বললাম যে উই আর ডুইং দ্য ফিল্ম। বোল্ড এবং মানে নিজেকে ধরে রাখতে পারো, ভীষণ ইমোশন কন্ট্রোলও করতে পারো তুমি, কিন্তু তোমাকে এই প্রথম আমি দেখছি যে তোমার চোখে জল চলে আসছে। এই জলটা কেন আসছে বারবার, মানে কোথায় গিয়ে রিলেট করছো যে মন ভারাক্রান্ত হচ্ছে? অনেক কিছু জানো, যখন আমি ওই প্রথম ফটোশ্যুটটা করি শ্রী চৈতন্যর বেশে, তুমি বিশ্বাস করবে না, আমি একটু আগে বলছিলাম যে কোনো শেখাই ফেলা যায় না জীবনে, আমার মনে হয় কোনো এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতাই ফেলা যায় না। আমার নাম রুক্মিণী, কারণ আমার গোটা পরিবার রাধাকৃষ্ণের ভক্ত, এবং কৃষ্ণের বউয়ের নামেই আমার নাম রাখা। এবং ছোটোবেলা থেকে আমি মায়াপুরে যাই, এবং সেখানে যখন 4 বছর বয়সে সব বাচ্চা বাচ্চা মেয়েরা গোপী ড্রেস পরে নাচতো, রাধা সেজে নাচতো,
আমি বলতাম যে না, আমি সাধুদের মতো সাজবো এবং আমি চৈতন্য মহাপ্রভুর বেশ, ওই গেরুয়া বেশে ওরকম সেজে আমি দুহাত তুলে লাফিয়ে লাফিয়ে হরে কৃষ্ণ কীর্তন করতাম সে মায়াপুরে মন্দিরের মধ্যে। এইটা ছিল আমার ছোটোবেলা। মায়া অনেকজন জানে, অনেকজন তো আমাকে এটাও বলে তুমি বম্বেতে বড় হয়েছে, কিন্তু অনেকজন এটা জানে না যে আমার বড় হয়ে ওঠাটা প্রত্যেক বছরে 4-5 বার ছিল সেই মায়াপুরের রাস্তায়, রাধাকৃষ্ণর মধ্যে, গুরুকুলের মধ্যে। সেখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি আসল বড় হয়ে ওঠাটা, কিন্তু সেটা কেউই জানে না। এবং যখন আমি নিজেকে ওই রূপে দেখেছি, অভিনেত্রী সত্তাটা বেরিয়ে গেছে। সেখানে আমি 4 বছর রুক্মিণীকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং আমার মনে হয় না সেটা এতটাই একটা পিওর, এতটাই একটা নিষ্পাপ, এতটা একটা ইনোসেন্ট মুহূর্ত যে সেখানে কোনো ভুল ত্রুটি হওয়ার জায়গা নেই, যা হবে মন থেকেই হবে। যখন আমি চৈতন্য লীলা করেছি এই ছবিতে এবং তার পর মুহূর্তে যখন রামকৃষ্ণ পরমহংসদেব এসে তাকে আশীর্বাদ করেন এবং আমাদের যে সিনটা হয়, আমি ভালো করেছি খারাপ করেছি সেটা আমি বলছি না, কিন্তু আমি সিনটা করার পরে আমি কাঁপতে কাঁপতে আমি শুধু 1 সেকেন্ডের জন্য চোখের জল ধরে রেখে রামকে বলছিলাম, রাম আমি যেটা করেছি সেটাই মন থেকে করেছি, এরপরে যদি তুমি কোনো শট নাও সেটা অভিনয় হবে। প্রথম দিনের শ্যুটটাই কিন্তু হচ্ছে গিরিশ, মানে যেটা সিনেমায় আছে, গিরিশবাবু বলছেন বিনোদিনীকে যে আমি একটা নতুন নাটক করছি আর সেটা চৈতন্য লীলা। ও বলছে তুমি এইটা দিয়ে শুরু করবে। মানে ওই মুহূর্তটা ছিল যখন রাম আমাকে ফোন করে বলে তুমি বিনোদিনী করছো, আমি বলছি আমি বিনোদিনী করব। আর সেইটাই যে সূত্র দিয়ে বিনোদিনীর যাত্রা শুরু হয়েছিল 2019-এ, যখন আমরা 2023-এ প্রথম শটটা দিই গিরিশ আর বিনোদিনীর মধ্যে, ঠিক সেই মুহূর্তটাই আবার হয়। এক্স্যাক্টলি। আর এটা একটা আমার একটা মোমেন্ট হয়েছিল, ও জানে না এটা। আবার আর একটা জিনিস, এটা ক্যামেরার সামনে আমি বলছি, যেটা তন্ময় দাস সেটের মধ্যে আমাদের আর্ট ডিরেক্টর, সৌমিক হালদার ক্যামেরার পেছনে, প্রণয় আমাদের এডিটর ক্যামেরার আমার পাশে, পুরো কলা কুশলী সবাই আছে সেটের মধ্যে। পিন ড্রপ সাইলেন্স। অফকোর্স কৌশিক গাঙ্গুলি অলরেডি বসে আছেন গিরিশ ঘোষাল, ও সুন্দর একটা ফিউশিয়া পিঙ্ক শাড়ি পরে আমাদের বিনোদিনী এলেন, বসলেন, দেখলেন সিনটা, বললেন যে টেক। এই যে একটা মোমেন্ট যে আমি দেখতে পাচ্ছি রুক্মিণীকে সামনে, আমি ক্যামেরার পেছনে, মধ্যেখানে আমার মনিটর, আমি অ্যাকশন বলবো কাট বলবো, ফার্স্ট শটটা হবে এ কি আমার বিনোদিনী নাকি বিনোদিনী নয়। আমি নিজেও নতুন নতুন জানছি। এই যে তুমি বললে না ছোটবেলায় তোমার মায়াপুরে বেড়ে ওঠা, তাহলে যখন তুমি কানহা নাচছিলে সেটা তো ভীষণই একটা পার্সোনাল মোমেন্ট ছিল। অবশ্যই অবশ্যই। কানহা গানটা নিয়ে একটা বই লেখা যায়। সত্যি ওর যে পা ছড়ে যাওয়া, পা থেকে রক্ত বেরোনো, ঘুঙুর পড়তে গিয়ে পা কেটে যাওয়া, ঘুঙুর তো বাড়াতে হয় না, ও তো প্রপার শিখেছে, করেছে। পায়ে রক্ত নিয়ে ঘুঙুরের এগুলো বাড়িয়ে, বলসগুলো বাড়িয়ে, হাঁটুতে ডাক্তার বারণ করছে বসবেন না, হাঁটুতে লাগবে, তার আগে হাঁটু প্রপার হয়েছে না, আমি পারবো না, আমি পারবো। সর্বশেষ না দিলে বিনোদিনী হতো না। ও সে পায়ে কষ্ট নিয়েও বসে করছে। এই ভিডিওগুলো আছে, মানে এগুলো গল্প কথা নয়, এটা নট ফর দ্য পাবলিসিটি, নট ফর দ্য সেক অফ সেইং সো, উই হ্যাভ প্রুফ অফ হার গোয়িং থ্রু দ্য ট্রমা টু বি হোয়াট শি ইজ। তোমার বোধহয় পা ভেঙে গেছিল, তারপরেও তুমি এটা, তার ঠিক 1 মাস আগে আমার পা ভেঙে যায়। এবং ওই যে বলছিল যে মনীষা ম্যাম যে আমার কত্থকের গুরু, ওনাকে আমি বলতাম তার সার্জারি হয়েছে এবং আমি 1 সপ্তাহের মাথায় বলেছিলাম চলে এসো, তখন সে রামকে ফোন করে বলেছে ও পাগলামি করছে, ও কি আরো ড্যামেজ হয়ে যাবে। তো আমি বললাম যে না, তুমি আমাকে, আমি শুধু একটা চেয়ারে পাটা তুলে বসবো, তুমি শুধু আমাকে শেখাও আমার মুখের এক্সপ্রেশন, ভাব, কারণ এটা একটা গল্প বলতে হবে, এটা বিনোদিনীর মনের কথা। এই গানটা লিখেইছিলেন রাম, লিখেইছেন এই গানটা, মাথায় রেখেছে বিনোদিনী। যখন সিনেমাটা দেখবে, এ শুধু কৃষ্ণকে না, নিজের কৃষ্ণকে বলছে, নিজের মান অভিমানের কথা, এবং সে যে বিক্রি হয়ে যাচ্ছে তার কতটা বেদনা, এই গোটাটা জুড়ে এই 6 মিনিটের গান। সো ওকে, I'm just remembering the pain that's, না আমরা সবাই স্ট্রং, এটা সবাই স্ট্রং, আমরা জাস্ট ইমোশনাল জার্নি। কি বলতো, আমরা না
ইমোশনাল চাপতে 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 মানে হয়ে গেছে না এবার একটা জায়গা মানে ভোলকেনের মতো, যে আমাদের যতবারই এবার কি হয়েছে বলতো, হচ্ছে তো আমরা সেটা বলছি চলো হয়ে গেছে ভুলে যাও, চলো নেক্সট 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 করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে সবটা না জমে গেছে। এইবার যখন হচ্ছে চোখের সামনে যে এই স্বপ্ন পূরণগুলো, তখন উই আর অল লাইক, আমার অর্ধেক কথা মনেই নেই আমি যে 102 জ্বরে গায়ে ঠান্ডা জল ঢেলেছে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। সত্যি বলতে 2 বছর আগে করেছি তো, আর 2 বছরের না ওই সময় না ভাবার জায়গা ছিল না, কিচ্ছু যায় আসে না গো, এই সিনেমাটা থেকে যাবে 140 বছর পর, যেরকম আজকে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়েছে। চোখটা ওদিকেই গেল, মানে এটা তোমাদের কাছে তো একটা বিশাল মোমেন্ট, কারণ অদ্ভুত, এটাও অদ্ভুত ব্যাপার, ঠিক যখন স্টার থিয়েটারটা বিনোদিনী থিয়েটার হবে এবং তার মুখে মুখেই তোমাদের সিনেমাটা রিলিজ করছে। দিস ইজ অলসো আ ডেস্টিনি অর কোইন্সিডেন্স, আই ডোন্ট নো হোয়াট টু সে। না, দিস ইজ আ লট অফ অনেস্ট এফোর্ট। আমি বলি আমরা যবে থেকে 2019 সাল থেকে আমরা সিনেমাটা করব ভেবেছি, আমরা একটাই কথা বলতাম যে আমরা এই নামটা চেঞ্জ করার জন্য কিছু একটা চেষ্টা করব। সবাই পাগল ভাবতো, সবাই, হ্যাঁ সবাই পাগল। দেব তো প্রচন্ড বকতো, কি বলতো দেব, তোমরা পাগল হয়ে গেছো সেটা বলতে হয় করে তুমি শুনেছো? এমনকি 1 মাস আগেও আমাদেরকে তাই বলেছে, বিশ্বাস করবে না। আমি একটা শুটিংয়ে যাচ্ছিলাম ভোর 5:30, আমাকে রাম আর আমার শুধু একটাই কথা হতো, যেটা করতে হবে এটা করতে হবে। রাম বলেছিল, আর দেব ওই 2 পাগল জায়গায় উঠেছে আবার মাঝে মাঝে আমাদের চারা দিত, এবং এটাও বলেছিল যে একটা মানত রেখেছে যে যদি এটা হয়ে যায়, তখন তো 135 বছর ছিল 2019-এ, যদি এটা হয় তাহলে 140টা প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো করবে, যদি এটা পূরণ হয়, যটা বছর তার অপেক্ষা। এবং আমার মনে হচ্ছে ভোর 6:30টার সময়, আমি কেন জানি না আমার কি হচ্ছিল, আমার শুধু মনে হচ্ছিল যে এত বড় একটা নাম ভাঙিয়ে আমি নিজের প্রচারে নামবো। কিন্তু আমি যেই একটা প্রমিস করেছিলাম যে সিনেমাটা হোক কি না হোক, এটার জন্য অ্যাটলিস্ট চেষ্টা তো করব। এবং 6:30টার সময় আমার মনে আছে, আমার মধ্যে কি হয় জানি না, আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা 5 পাতার মেসেজ পাঠাই। ওটা এসএমএস মানে চিঠি, চিঠি যেটাই এসএমএস মানে চিঠি। এবং আমি ওনাকে বলি যে দিদি আমি একটা ছবি করেছি, একটা ছোট্ট ছবি বিনোদিনী, কিন্তু এই ছবিটা করতে গিয়ে আমি জানতে পেরেছি কত বড় একটা অন্যায় হয়ে গেছে আমাদের বাংলার বুকে, এবং ইতিহাসে এটা কেউ ফিরে তাকাচ্ছে না। এবং আমার মনে হয় যে একটা নারীর প্রতি যে এত বড় একটা অন্যায় হয়েছে, সেটা একটা হয়তো সময় চলে এসেছে যে একটা মহিলার সিএম এর হাত দিয়েই এটাকে বদলানো যাবে, হয়তো এই সময়েরই অপেক্ষা ছিল। সো যদি, আমি জানি আমি খুব ছোটো মুখে বড় কথা বলছি, কিন্তু যদি আপনি পারেন তাহলে যদি এটাকে বি থিয়েটার বা বিনোদিনী থিয়েটার করে বিনোদিনীকে তার যোগ্য সম্মানটা ফিরিয়ে দেওয়া যায়, তাহলে অভিনেত্রী হিসাবে না, নাগরিক হিসাবে না, মানুষ হিসাবে আমি খুব কৃতজ্ঞ বোধ করব, এবং ইতিহাসের পাতায় এটা সারা জীবন থেকে যাবে। এবার বিশ্বাস করবে না সৌমিতা, আমি ভেবেছিলাম যে 140 বছরের অপেক্ষা নিশ্চয়ই ভীষণ কমপ্লিকেটেড একটা ব্যাপার আছে, কারণ কত গভর্নমেন্ট এসেছে, কত সিএমরা এসেছে, কত মেয়র এসেছে, অনেক আগে মঞ্চে এটা নিয়ে বলেছে, লোকেরা ফেসবুকে লিখেছে, সব জায়গায় লিখেছে, মানে কিছু খুব কঠোর একটা পদ্ধতি হবে যে কারণে এটা হচ্ছে না, কিছু একটা আছে। কিন্তু এই বললাম কোনো কিছুই কাকতালীয় হয় না। উনি 2 দিনের মাথা আমায় ফোন করলেন, 5 ঘন্টার মাথা আমাকে ফোন করলেন, বললেন তুমি আমাকে 7 দিন সময় দাও, আমি তোমার ব্যাপারটা বুঝেছি, এখন কাউকে কিচ্ছু বলো না, আমি দেখছি, আমি ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছি, আমি দেখি, আমি এটা করে দেওয়ার চেষ্টা করব। এবং 2 দিনের মাথায় উনি নামটা বদলে দেন, এবং আমি ওনাকে যখন লিখে পাঠাই, আমাকে লিখেছে অল দ্য বেস্ট, এইটুকু আমায় লিখে পাঠালেন। এবং আমি এত কৃতজ্ঞ, আমি আজকে ছবি, আমি বিশ্বাস করে আমি ভেবেছিলাম এটা 7-8 মাস, হয়তো 1 বছর লাগবে, আমি ভাবিনি এটা এখন হবে। আর যেটা এত বছর পেন্ডিং, 141 বছর পর ইতিহাস পাল্টালো। We have always made films on history, but the first time a film has made in history. True, that's true. এটা সত্যি, মানে তোমাকে কি বলবো, আমি নিজেই ভাষারই, আমি বলছি আমাকে সবথেকে ভালো ছিল, আমি যখন সুদীপ্তাদিকে কথা দিয়েছিলাম ক্লাস করার সময় যে আমি এটা চেষ্টা করব এটাকে বদলানোর, বলেছো তুমি একটু চেষ্টা করো যদি কিছু করা যায়। আমি সেদিনকে পাঠাই যে সুদীপ্তাদি আমি কথা রাখতে পেরেছি তো, চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি খুশি তো? আমাকে বলে আমি জানতাম না এটা তুমি বলেছিলে, কিন্তু অসংখ্য ধন্যবাদ রুক্মিণী। মানে সুদীপ্তাদি আমাকে খুব বলেছে যদি বিনোদিনী থিয়েটার হয়ে যায়, স্টার থিয়েটার, এটা খুব দরকার, খুব দরকার। আচ্ছা, এই যে তোমরা বললে যে দেব তোমাদের বলে ওই 2টো পাগল জেগে উঠেছে, এখন সিনেমাটা দেখে কি বলছে? মানে নেক্সট ছবিটা কবে করবে? I think he's in for trouble. Already announced আছে দ্রৌপদী, যেটা আমরা করব, এবং সেটার জন্য দ্রৌপদী করতে গেলে যেটা লাগবে, যেটা বারবার আমি আর রুক্মিণী আর আপনাদের, যেহেতু আপনারা সংবাদ মাধ্যম,
বিনোদিনীকে করতে 5 বছর লেগেছে, দ্রৌপদীর জন্য আরো 5 বছর লাগুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বিনোদিনী যদি হিট হয়, বিনোদিনীকে যদি আপনার ভালোবাসা দেন, তাহলে এর থেকে আরো বড় করে আমরা দ্রৌপদী করবো। দ্রৌপদী আমাদের সব রেডি, সব কিছু প্ল্যান প্রিপারেশন চলছে, কিন্তু দ্রৌপদীতে আরো বড় বাজেট লাগবে, আরো বড় ক্যানভাস লাগবে। সেই ক্যানভাসটা আমরা দিতে পারি। আপনারা যে দক্ষিণমুখী হচ্ছেন, আপনার দক্ষিণমুখী হতে হবে না, আমরা করতে পারবো। আমাদের কাছে ট্যালেন্ট আছে, আমাদের কাছে একটা রুক্মিণী আছে, এবং রুক্মিণীর মতন অনেক কলা কুশলী অভিনেতা অভিনেত্রীরা আছেন, তারাই আপনাদের মহাভারত দেবে, বাংলার মহাভারত। কিন্তু সেটা আপনারা দেখতে চান কি না, সেটা তো আপনাদের হলে গিয়ে প্রমাণ করতে হবে, তাহলেই তো আমরা করতে পারবো, নাহলে তো করতে পারবো না। আজকে বিনোদিনীর মতো ছবি যদি সুপারহিট ব্লকবাস্টার হয়ে যায়, তাহলে সেটা অনেক বেশি সাহস দেবে অনেক কিছু করে দেখা। প্রতীক দেব এরাই সাহস পাবে যে না আমরা চলো। এবং শত শত বিনোদিনী হবে, শুধু প্রথমবার একটা হিরোইনের মুখে ড্রপ ডাউন হবে না, অনেক হিরোইনদের মুখে ড্রপ ডাউন হবে, এবং সেইগুলো চলবে। অনেক হিরোইনের মুখ হোর্ডিংয়ে আসবে, সেরকম ছবি, তাদের নাম আসবে, কোনো পুরুষরা ভয় পাবে না সেই সিনেমার সাথে যুক্ত হতে। তুমি তো বিনোদিনীর পুরো এই মানে যখন একটা আমরা চরিত্র এরম প্রথম থেকে শেষ অবধি করছি, তো ওইটাকে আত্মস্থ করে ফেলি। তুমি এখন দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে কতটা পরিবর্তন দেখো মেয়েদের জন্য জায়গা? দেখো, পরিবর্তন এসেছে, সেটা আমি না বললে ভুল হবে। অবশ্যই আমার মনে হয় যে মেয়েরা অনেক বেশি এখন নিজেদের জন্য, নিজেদের ইম্প্যাক্ট মাথায় রেখে ছবি করছে, সেটাও হচ্ছে, এমন না যে না। মানে এমন ইম্প্যাক্ট আমি বলছি না যে ছবি জুড়ে সে থাকবে, কিন্তু এমনই একটা চরিত্র, এমন একটা রোল যে না থাকলে সেই ছবিটা অসম্পূর্ণ থেকে যায়, সেইটা হওয়া দরকার, সেটা আমার বিশ্বাস। পারিশ্রমিকে তো একটা বড় ডিফারেন্স আছে, সেটা দেখো সেটা আছে, সেটা শুধু এখানে নয়, সেটা হিন্দিতে আছে, হ্যাঁ হলিউডে আছে। এইটা না অ্যাকচুয়ালি এটা আবার একটা খুব অন্য রকম একটা কনভারসেশন, বিকজ ইট ইজ অ্যাবাউট যে সে কতটা টিকিটস বা বক্স অফিস নাম্বারস গ্যারেন্টি করে। এটার একটা অন্য কিছু, মানে একটা সিনেমায় অ্যাকচুয়ালি একটা লাইট দাদাও কাজ করে, একটা লাইটের দাদাও কাজ করে, একটা সিনেমায় একটা স্পট বয়ও কাজ করে, সেও আমাদের থেকে সেম ইকুয়াল নাম্বার অফ আওয়ার্স কাজ করছে। কিন্তু আমরা সবসময় দেখেছি যে যেই হিরো পোস্টারে তার নামে বিক্রি হয়ে দর্শক যে গ্যারেন্টি করে একটা এক্সট্রা এতগুলো কোটি টাকা, সেইটা মাথায় রেখে তাকে তার পারিশ্রমিকটা দেওয়া হয়। এইবার যদি আমরা, সেই জন্যই তো বিনোদিনী, যদি বিনোদিনীর মতো ছবি হয় এবং দর্শক সেইভাবে হলমুখী হয়, সেটাকে হাউসফুল করে ব্লকবাস্টার করে তোলে, তাহলে আমাদের জায়গাটাও সেখানে পৌঁছাবে। আমি খালি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, দেব যেটা বলছিল ট্রেলার লঞ্চে গিয়ে যে এখনো কি ঘুমের মধ্যে হাত নাড়ছে? এখন এরকম করে হাত নাড়ছে। ঠিক। তুমি নিজেই বললে যে তুমি যখন কেরিয়ার শুরু করো তখন তোমাকে অনেক ক্রিটিসিজম শুনতে হয়েছে। এমন একটা ক্রিটিসিজম যেটা তোমাকে অবাক করেছে যে এটা কি বললো? আরেকটা এর সঙ্গেই জড়িয়ে আছে, সেটা হচ্ছে যে তোমার অভিনয় নিয়ে কথা হয়েছে বা তোমার অ্যাকসেন্ট নিয়ে কথা হয়েছে, যা নিয়ে কথা হয়েছে, তার মধ্যে যেটা ব্যক্তিগত একটা সমালোচনা তোমার ব্যক্তিগত জীবন নিয়েও বারবার এসছে, এবং যেখানে বলা হয়েছে যে সুপারস্টার দেব তোমার বয়ফ্রেন্ড, সেই জন্য তুমি কিছু সুযোগ সুবিধা পেয়েছো ইন্ডাস্ট্রিতে, এটা ভীষণ কথা হয়। তো সেটাই তোমার কি বক্তব্য? যদি সেটা হতো তাহলে রুক্মিণীকে বিনোদিনী বাঁধে 5 বছর লেগে যেত না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি সত্যি সেই ব্যাকআপটা হতো তাহলে 5 বছর লাগতো না। কি বলবে দর্শক? বিনোদিনীকে ভালোবাসবেন, তাকে তার যোগ্য সম্মানটা ফিরিয়ে দেবেন, এবং রুক্মিণীকে 2 হাত ভরে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। ये थिएटर छोड़ दो, वैसे भी गंदी जगह আছে। मेरी जान बसती है इस थिएटर में गुरमुख बाबू। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।